সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে এইচএসসির আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন, পরিচিতি এবং এইচটিএমএল এই অধ্যায়টির নিয়ে আমরা পড়াশোনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিকস ধরেছি। সেই টপিকসটি আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি, ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল, ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিতে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে, তাই না? এগুলো তোমরা দেখে নেবে। আমরা ম্যাক্সিমামই এগুলো ইমেজের সাথে পরিচিত। ইন্টারনেটের মাধ্যমে এখন পুরো পৃথিবী সংযুক্ত হয়ে আছে। তার মানে ইন্টারনেট বলতেই আমরা সাধারণত বুঝি, আহ অ্যাকচুয়ালি কি বুঝি আমরা সাধারণত? ইন্টারনেট বলতে আমরা কি বুঝি, একটু কেউ বলবে? ইন্টারনেট বলতে আমরা প্রথম যে কথাটা বুঝি সেটি হচ্ছে কানেকশন, অনলাইন। তার মানে অনলাইন এবং অফলাইন, তাই না? অফলাইন অনলাইনে পড়াশোনা করি আমরা আমরা এখন অনলাইনে পড়াশোনা, মানে ইন্টারনেটের আরেকটা নাম অনলাইন হয়ে গেছে। অনলাইন মানে কানেক্টিভিটি বা কানেকশন। এখানে একটা প্লেন যখন আকাশে উড়ে, কিন্তু রাডারের মাধ্যমে বা ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে অথবা যে কোনো একটা মিডিয়ামের সাথে কি থাকে, সে কানেক্টেড থাকে, তাই না? তারপর এখানে আমরা বৈদ্যুতিক বাতি দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু ইলেকট্রিক ওয়্যারের সাথে কি থাকে, কানেক্টেড থাকে, তাই না? প্রত্যেকটা জিনিসই আমার একটা আরেকটার সাথে কানেক্টেড। সো বিশ্বগ্রামে যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে ওয়ার্ল্ড ভিলেজ নামে একটা কথা আমরা অলরেডি পড়েছি প্রথম অধ্যায়ে, তাই না? তাহলে ওয়ার্ল্ড ভিলেজে যদি, ভিলেজ মানে পুরো পৃথিবীকে যদি একটা গ্লোবালাইজেশন মানে একটা গ্রামে রূপান্তরিত করতে চাই, তাহলে সেটাকে কানেকশন করতে হবে। আর কানেকশন করব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আমরা দিকে যাই, তাহলে আমরা এখান থেকে কি কি শিখবো, কি কি জানবো? ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ওয়েবসাইটের কাঠামোগুলো ব্যাখ্যা করতে পারবো, এখান থেকে আমরা বলি। তারপর হচ্ছে এইচটিএমএল এর ধারণা ব্যাখ্যা করতে পারবো, এবং ব্যবহারিককে আমরা জানতে পারবো যে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ কিভাবে ডিজাইন করতে হয়, আর ওয়েবসাইট পাবলিশ করাটাও আমরা জানবো। সো আমরা তাহলে সামনের দিকে যাই, দেখি কি আছে। সো এখানে, আচ্ছা, ওয়েব পেজের ধারণাটা আমরা বলি। আমরা ইতিমধ্যেই জানি যে ডাব্লিউ সম্বন্ধে আমরা জানি, তাই না? ডাব্লিউ এর ফুল মিনিং তোমরা ইতিমধ্যেই জানবে, অনেকেই জেনে থাকবে। এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে ওয়েব তৈরি করে। আচ্ছা, তাহলে এটি কে তৈরি করে? এটি হচ্ছে বার্নার্স টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি, উনি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা ধারণা নিয়ে আসে। তিনি তখন সুইজারল্যান্ডের আহ, সার্ন নামক কার্ন নামক একটি গবেষণাগারে কর্মরত ছিলেন। হ্যাঁ, 1989 সালে তিনি এমন একটি ওয়েবের ধারণা প্রস্তাব করেন, যার মাধ্যমে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট পাঠানো যাবে। তাহলে ইন্টারেস্টিং না? 1989 সাল। তখন কিন্তু কম্পিউটার আবিষ্কার হয়েছে। তখন সুপার কম্পিউটার এবং বিভিন্ন ধরনের বড় বড় ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশের জন্য, গবেষণার জন্য সাধারণত কম্পিউটার ব্যবহার করা হতো। আইপি অ্যাড্রেস থাকবে, সেই আইপি অ্যাড্রেসের এগেনস্টে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা আদান প্রদান করতে পারবে। তিনি স্টার্ন স্টার্ন নামক একটা গবেষণাগারে তিনি কর্তব্যরত ছিলেন। তো তিনি তিনি এই ধারণাটা দেন, এবং সেই ধারণা
ধারণা পরবর্তীকালে বাস্তবতায় রূপ ধারণ করে। তিনি প্রস্তাব করেন যে একবারে শত শত পৃষ্ঠা ডকুমেন্ট ফাইল ডাউনলোড করার ব্যবস্থা না করে সব পৃষ্ঠা আলাদা আলাদা ভাবেই যেন ইন্টারনেট থেকে সংগ্রহ করা ব্যবস্থা করা যায়। তাতে করে একটি পৃষ্ঠায় অন্যান্য দরকারি পৃষ্ঠার লিঙ্ক দিয়ে দেওয়া যাবে, যার পৃষ্ঠার দরকার হবে তারা শুধু সেই সমস্ত পৃষ্ঠায় ডাউনলোড করবে। আচ্ছা, এখানে যদি আমরা একটু এক্সাম্পল দেখি, যে উইকিপিডিয়াতে ঢুকো, উইকিপিডিয়াতে দেখবে তুমি একটা ইনফরমেশন সার্চ করো, তো উইকিপিডিয়া পেস্ট ওপেন হলো। এখন উইকিপিডিয়াতে কিন্তু সোর্স দেয়া থাকে নিচে, হ্যাঁ, রেফারেন্স দেয়া থাকে, এবং উইকিপিডিয়াতে একটা প্যারা পড়তে গেলে দেখা যায় ওখানে অনেক ধরনের লিঙ্ক থাকে। তাহলে আমরা আমরা চাচ্ছি একটা ছোট একটা জিনিস জানতে, কিন্তু সব তথ্য এসে যদি বড় একটা ডকুমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পড়তে অনেক কষ্ট হবে। সেজন্য কি করা হয়েছে, ওইখানে ডিটেলস ডিটেলস ভাবে আলোচনা না করে একটা শর্টের একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, যাতে মোটামুটি আর্টিকেলের মেইন থিমটা ঠিক থাকে, এবং ওই আর্টিকেলের ওই লিঙ্কে ক্লিক করলে দিন আবার আরেক পেজ আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে আরেক পেজ আসবে, এই ধরনের একটা সিস্টেম থাকবে। ডাউনলোড করে পড়া যাবে। তার মানে হাইপার টেক্সট থাকবে, মানে ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে, হ্যাঁ, পাঠানো লিখিত তথ্যের নাম দেন হাইপার টেক্সট। তাহলে লিখিত ইন্টারনেট ব্যবহার করে যে পাঠানো যে তথ্য থাকবে তাকে নাম দেন হচ্ছে হাইপার টেক্সট। এই হাইপার টেক্সট গুলি খুঁজে পাওয়া যাবে বিভিন্ন নেটওয়ার্ক ঠিকানায়, যার নাম হবে হাইপার লিঙ্ক। বিভিন্ন ঠিকানার মাধ্যমে তিনি চিন্তা করেন যে এমন একটি উপায় করতে হবে যেন লিঙ্কগুলো মাউস দিয়ে ক্লিক করেই ব্যবহারকারীরা সেই হাইপার লিঙ্ক থেকে হাইপার টেক্সট পেতে পারেন। হ্যাঁ, তো 1990 সালে তিনি তার সহকর্মীদের সহায়তায় তার এই ধারণাটা সুগঠিত রূপ দিয়ে পুনরায় প্রস্তাব করেন। তাহলে এটা নিয়ে অনেক গবেষণা করেছে তার 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 সহকর্মী যারা ছিল, হ্যাঁ, তাদের সাথে ডিসকাস করে একটা ডিজাইন দাঁড় করায়। ওই ডিজাইন দাঁড় করানোর পরে তখন তখন কিন্তু বাস্তবায়ন হয়নি। তাহলে ওয়েবের এই তথ্যগুলো অন্য কম্পিউটারে দেখার জন্য তিনি একটি সফটওয়্যারও তৈরি করেন, যা হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। তোমরা যদি একটু ইন্টারনেটে সার্চ দাও, যে ব্রাউজারের নাম লিখে, যে ডিফারেন্ট কাইন্ডস অফ লিস্ট অফ ব্রাউজার নেম, দেখবে অনেক ধরনের অনেক ব্রাউজারের নাম আছে। হ্যাঁ, ওপেরা মিনি, ক্রোম, সাফারি, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স ছিল আগে। হ্যাঁ, তারপরে হচ্ছে মাইক্রোসফট এডজ, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল শুরুর দিকে। হ্যাঁ, 2000 সালের দিকে কিন্তু উইন্ডোজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটা ব্রাউজার দিয়ে দিত। হ্যাঁ, তারপরে এটা এখন ইন্টারনেট এক্সপ্লোরার নতুন নাম এসেছে হচ্ছে কি এডজ ব্রাউজার। হ্যাঁ, এবং গুগল বানিয়েছে হচ্ছে ক্রোম ব্রাউজার। তারপর হচ্ছে অ্যাপল কোম্পানি, ওনারা ম্যাক ম্যাক কম্পিউটারে ব্রাউজার ইউজ করে হচ্ছে কি কি ইউজ করে ব্রাউজার, সাফারি ব্রাউজার। হ্যাঁ, তাহলে এক এক টেক কোম্পানিগুলো তাদের ডিভাইসের জন্য ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য তারা কিন্তু ওয়েব ব্রাউজার একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছে। সো সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি। তো অ্যাকচুয়ালি অনেকে জানেই না যে ব্রাউজার ইন্টারনালি কাজ করে। ফেসবুকও তাদের নিজেদের একটা ইন্টারনাল একটা ব্রাউজার বানিয়েছে। আমরা যখন ফেসবুকে কোনো লিঙ্ক শেয়ার করি, তখন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে কিন্তু ব্রাউজারে নিয়ে যায় না, তাদের নিজস্ব একটা ব্রাউজার তারা বানিয়ে রাখছে। সো সে ব্রাউজারে থাকে, আমরা আবার এক ক্লিকেই আবার ফেসবুক অ্যাপে ব্যাক করতে পারি। সো এখানে আমরা দেখতেছি অলরেডি এই নামগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। হ্যাঁ, অপেরা, সাফারি, গুগল ক্রোম, ফায়ারফক্স, এগুলো মাইক্রোসফট এজ নামে। হ্যাঁ, তাহলে এই সফটওয়্যার গুলিকে বলা হয় ওয়েব ব্রাউজার। আর এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা কি করতে পারি,
ইন্টারনেট ব্রাউজ করতে পারে। তাহলে এখান থেকে কিছু কিছু আমরা কিওয়ার্ড শিখলাম। সেই কিওয়ার্ডের নামগুলো তোমরা একটু আহ, আমরা যদি একটু রিপিট করি, এখানে আইপি অ্যাড্রেস সম্বন্ধে বলা হয়েছে যে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি যন্ত্রকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য একটি বিশেষ নম্বর ব্যবহার করা হয় যাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। তার মানে আমরা যখন একটা কম্পিউটার ইউজ করি তখন কম্পিউটারের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, মোবাইল ফোনের একটা আইএমইআই নাম্বার অথবা একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকে। তো সেই অ্যাড্রেস ব্যবহার করে সেই যন্ত্রটাকে চিহ্নিত করা হয় স্বতন্ত্রভাবে। একটা স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য একটা বিশেষ নম্বর ব্যবহার করা হয়, তাকেই বলে হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমরা আইপি অ্যাড্রেস সম্বন্ধে একটা প্রাইমারি ধারণা পেলাম। তো এখন আমরা আসি যে এক সময় ওয়েবসাইট গুলো ছিল স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে আমরা কি বুঝি? স্ট্যাটিক ওয়েবসাইট গুলো কি ছিল? একটা সময় ছিল স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে আমরা কি বুঝি? নর্মালি স্ট্যাটিক বলতে আমরা বুঝি যে একটা কোম্পানির ওয়েবসাইট, ধরো একটা কোম্পানির ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কি থাকতে পারে? অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস, তাই না? এই ধরনের কিছু বেসিক কিছু ইনফরমেশন দিয়ে, হ্যাঁ, কিন্তু একটা ওয়েবসাইটের একটা কোম্পানির ওয়েবসাইট কিন্তু বানানো যায়। সেই ওয়েবসাইটের ডেটা ইনফরমেশন গুলো কিন্তু আহ, 6 মাস 1 বছরে কিন্তু চেঞ্জ করতে হয় না, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম যে যে ওয়েবসাইট গুলো অ্যাকচুয়ালি ফিক্সড, মানে তার ডেটা পরিবর্তন না করলেও চলে, ওই ধরনের ওয়েবসাইট গুলি স্ট্যাটিক ওয়েবসাইট। আর হচ্ছে কিছু ওয়েবসাইট আছে, যেমন ওই ওয়েবসাইট গুলোর ডেটা কি করতে হয়? প্রতিনিয়ত পরিবর্তন করতে হয়, যেমন নিউজ পেপারের ওয়েবসাইট। আজকে যদি তুমি প্রথম আলো ওয়েবসাইটে ঢুকো অথবা বাংলাদেশ প্রতিদিন অথবা দ্য এশিয়ান এজ ওয়েবসাইটে যদি ঢুকো, দ্য ডেইলি এশিয়ান এজ, তাহলে কিন্তু দেখবে তোমরা যে আজকে যে ইনফরমেশন গুলো দেখতেছো ওয়েব পেজে, আগামী দিন ওই ইনফরমেশন গুলো নাই, নতুন ইনফরমেশন দিয়ে কিন্তু ওয়েবসাইটটা সাজানো হয়েছে। তাহলে যে ওয়েবসাইটের ডেটা গুলো প্রতিনিয়ত পরিবর্তিত হবে ওগুলোকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলবো। আর যে ওয়েবসাইটের ডেটা সাধারণত পরিবর্তন করার প্রয়োজন পড়ে না ওগুলোকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলবো। তাহলে আহ, যে ওয়েবসাইট গুলোকে ডেটা আদান প্রদান করা যায়, আমরা কিছু ইনফরমেশন গুলোকে যেমন ই কমার্সের ওয়েবসাইটে একটা পণ্যের এগেনস্টে আমরা কি করতে পারি? কমেন্ট করতে পারি। তার মানে আমরা ওই ওয়েবসাইটের সাথে ইন্টারাকশন করতে পারি, এবং ওই ওয়েবসাইটও আবার আমাদের সাথে কমিউনিকেশন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পড়ে। ই কমার্স ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের পড়ে। ইনপুট দেন আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট পাওয়া যায়। তাহলে ওয়েব যেখানে ব্যবহারকারীর ওয়েবসাইটে বিভিন্ন ইনপুট দিতে পারে, তাহলে এগুলোকে সাধারণত কি ওয়েব অ্যাপ্লিকেশনও বলা হয়। তাহলে ডাইনামিক ওয়েবসাইট গুলোকে কি বলা হয়? ডাইনামিক ওয়েবসাইট গুলোকে আমরা সাধারণত ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি। আর নর্মালি স্ট্যাটিক পেজ গুলিকে আমরা বলতে পারি যে স্ট্যাটিক ওয়েবসাইট, তাই না? তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। ওয়েব অ্যাপ্লিকেশনের কিছু উদাহরণ হচ্ছে google.com, সার্ভিস nidw.gov, passport.gov.com। এখানে কিন্তু বিভিন্ন প্রতিনিয়ত ডেটা আদান প্রদান করতে হয় এবং বিভিন্ন ধরনের হয়। গুগল.কম একটা কি? গুগল.কম একটা একটা হচ্ছে কি বলে এটা, সার্চ ইঞ্জিন, তাই না? সার্চ করে দেয় আমাদেরকে কি করে দেয়? সার্চ করতে সহায়তা করে। এনআইডি, এনআইডিডাব্লিউ মানে এনআইডি মানে আইডি রিলেটেড ইনফরমেশন ওটাতে আছে। আইডি, তথ্য পাত্র, পাসপোর্টের ইনফরমেশন গুলো, পাসপোর্টের হালনাগাদ, এই বিভিন্ন ইনফরমেশন গুলো, এগুলো অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো সবই ডাইনামিক ওয়েবসাইট। তো ওয়েবসাইটের দুটি অংশ থাকে। ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? ওয়েবসাইটের হচ্ছে দুটি অংশ থাকে। কি কি থাকে? সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। সার্ভার একটা, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট। সার্ভার কোনটা আর ক্লায়েন্ট কোনটা? আচ্ছা, আমরা একটু বলি। ক্লায়েন্ট হচ্ছে আমাদের কম্পিউটার। আমার কম্পিউটারে একটা কি আছে? একটা ওয়েব ব্রাউজার আছে। সেই ওয়েব ব্রাউজার দিয়ে আমি কি করতে পারি? আমি ডোমেনের এগেনস্টে ওয়েব ব্রাউজার দিয়ে আমরা ইউআরএল হিট করে দেন
আমরা একটা ওয়েবসাইটের ডেটা বা তথ্য নিয়ে আসলাম কোথা থেকে? এই সার্ভার থেকে। তার মানে ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে ইউজার, হ্যাঁ, ক্লায়েন্ট হচ্ছে ইউজার ইউজার আর হচ্ছে সার্ভার হচ্ছে যেখানে হোস্ট করে রাখা হয়, মানে ওয়েবসাইটের ইনফরমেশন গুলো হোস্ট থাকে, তাই না? হোস্ট। তাহলে ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায়, যাকে বলা হয় রিকোয়েস্ট। আমরা কি করতে পারি? একটা রিকোয়েস্ট পাঠাতে পারি, একটা ইউআরএল এর মাধ্যমে আমরা একটা রিকোয়েস্ট পাঠাতে পারি। সো সেই রিকোয়েস্টের এগেইনস্টে সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠায়, তাই না? দ্যাট মিনস আমরা একটা ইউআরএল এর মধ্যে একটা এন্টার করলাম, হিট করলাম বা ট্যাপ করলাম, দেন সার্ভারের কাছে হিট রিকোয়েস্ট গেল, রেসপন্স আকারে আমার কম্পিউটার আবার ডেটা বা তথ্য ফিরে আসলো। তাহলে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে বিভিন্ন তথ্য লিখে আমরা বাটনে ক্লিক করি, দেন ডেটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার ডেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো সমস্যা না পায়, তাহলে ইতিমধ্যে এই নামে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে তখন সার্ভার ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি করে এবং ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়। আবার কোনো কারণে অ্যাকাউন্ট তৈরি করা না গেলেও ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়। তোমরা যখন একটা জিমেইলের অ্যাকাউন্ট খুলতে গিয়েছো, তখন কিন্তু কি করে, জিমেইলের যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখন তুমি ক্লিক করো, তখন কিন্তু তোমার ইউর নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, এভরিথিং রিকোয়েস্ট চাই এবং ইমেল অ্যাড্রেসটা কি দিবে, যদি কি অন্য নামের সাথে মিলে যায় তখন বলে যে যে না, এটা অলরেডি এক্সিস্ট। তার মানে এই ইমেল অ্যাড্রেস অলরেডি জনে নিয়ে নিয়েছে, সো আহ, তুমি আর নিতে পারবে না। সো তুমি আবার অন্য নাম চুজ করো। এভাবে কিন্তু চলতে থাকে এবং যে পর্যন্ত না অ্যাভেলেবেল একটা নাম চুজ না করে সে পর্যন্ত কিন্তু সার্ভার তোমাকে রেসপন্স পাঠায় যে না, এটা নামটা অ্যাভেলেবেল আছে। সো এইভাবে কিন্তু সার্ভারের কাছে কি হয়, রিকোয়েস্ট যায় প্রতিনিয়ত এবং সার্ভার একটা ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়। আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে কিন্তু একটা ওয়েব ব্রাউজার, সরি, একটা ওয়েব পোর্টাল বা ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করে। তার মানে আমরা শিখলাম এখানে যে ওয়েবসাইটের দুটি অংশ থাকবে, একটা সার্ভার থাকবে আর একটা ক্লায়েন্ট থাকবে। সার্ভার, এখানে আমরা যদি বলি যে সার্ভার হচ্ছে এখানে আমাদের একটা ডেটা সংরক্ষণ করে রাখা আছে, ওয়েব পেজগুলো, ওয়েবের ফাইলগুলো রাখা আছে এখানে। সো ক্লায়েন্ট হচ্ছে কম্পিউটার, মনিটর, মোবাইল, তারপরে পিসি, ল্যাপটপ, তাই না? এগুলো হচ্ছে একটা ক্লায়েন্ট। ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করি, আহ, এই সার্ভারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠাই, তাই না? সার্ভারের কাছে যখন আমরা রিকোয়েস্ট পাঠাই, তখন সার্ভার একটা রেসপন্স দেয় আমাদের, তাই না? সার্ভার একটা কি করে, সার্ভার একটা আমাদের ওই রিকোয়েস্টের এগেইনস্টে একটা রেসপন্স দেয়। সেই রেসপন্স যদি আহ, আমাদের আমাদের কি হয়, কাঙ্ক্ষিত হয়, তখন আমরা সেই ইনফরমেশন গুলো পড়তে থাকি এবং ওই অনুসারে কাজ করি। যদি কাঙ্ক্ষিত না হয় তাহলে আবার আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই। এইভাবে কিন্তু চলতে থাকে রেসপন্স রিকোয়েস্ট। তাহলে এইভাবে কিন্তু একটা ইন্টারনেটের ওয়েবসাইট কাজ করে। আশা করি আমরা ওয়েবসাইটের যে দুটি অংশ সেটি আমরা বুঝতে পারলাম। সো আমরা সামনের দিকে যাই। ইন্টারনেটে সংযুক্ত সার্ভার এবং ক্লায়েন্ট। আচ্ছা, সার্ভারে যেই সফটওয়্যার চলে সেটি সাধারণত একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা হয়। সার্ভার এন্ডে কিন্তু যে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয় সেটা কিন্তু, তাহলে আমরা দেখলাম যে ক্লায়েন্ট এন্ডে যে প্রোগ্রামিং ভাষা আর সার্ভার এন্ডের প্রোগ্রামিং ভাষা কিন্তু ভিন্ন। এসব কাজের জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হচ্ছে, তাহলে সার্ভার এন্ডের যে ভাষাগুলো, বেশিরভাগ ভাষারই নাম তোমরা জানো, যে রুবি, জাভা, পাইথন, পিএসপি, এগুলো হচ্ছে সার্ভার এন্ডের ভাষা। আর ব্রাউজারে, মানে ওয়েব ব্রাউজারে যে ভাষাটা ব্যবহার হয় সেটি হচ্ছে এইচটিএমএল এন্ড সিএসএস। সো এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা অলরেডি ফুল মিনিং জানলাম। এইচ তে হচ্ছে হাইপার, টি তে হচ্ছে টেক্সট, আর এম তে হচ্ছে মার্কআপ, আর এল তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং একে মার্ক আপ ভাষা বলা হয়, চিহ্নিত করা যায়। মানে এর জন্য হচ্ছে হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করা হয়। তার মানে আমরা একটা তথ্যকে প্রেজেন্ট করতে চাই, এর জন্য উপযোগী করে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে আহ, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, সেটি হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। আর সার্ভার এন্ডে ব্যবহার হয় হচ্ছে এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ। সো সে
সেই অনুযায়ী আমরা ডেটা ওয়েব ব্রাউজারে, তাহলে এখানে যেসব ট্যাগ ব্যবহার করা হয় ব্রাউজার সেগুলো বুঝতে পারে এবং সে অনুযায়ী ওয়েবসাইটে ডেটা প্রদর্শন করতে পারে, তাই না? তাহলে সে অনুযায়ী ডেটা প্রদর্শন করতে পারে। সো আমরা অলরেডি বুঝে গেলাম যে ক্লায়েন্ট ইন্ডে এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, সার্ভার এন্ডে আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। সার্ভার এন্ডে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ হয়, যে প্রোগ্রামিং ভাষা ইউজ হয়, সেগুলো হচ্ছে পিএসপি, পাইথন, জাভা, রুবি, এবং ব্রাউজারের ব্রাউজার ইন্ডে বা ক্লায়েন্ট ইন্ডে বা ইউজার ইন্ডে যে টেক্সট গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য যে প্রোগ্রামিং, যে মার্কআপ ভাষা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এইচটিএমএল, সিএসএস, তাই না? আচ্ছা, আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমরা আস্তে আস্তে শিখবো এগুলো। আচ্ছা, শুধু এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা গেলেও ওয়েবসাইটটিকে আরো আকর্ষণীয় ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সিএসএস, যার পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, ক্যাসকেডিং, সি তে ক্যাসকেডিং আর হচ্ছে এস, এস তে হলো স্টাইল শিট। আধুনিক সব ওয়েবসাইটে এইচটিএমএল এর সঙ্গে সিএসএস ব্যবহার করা হয়। তাহলে শুধু তো আমাদের একটা টেক্সট লিখলেই হবে না, তাকে একটু রংচং করে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে গেলে, হ্যাঁ, একটু সুন্দরভাবে উপস্থাপন করতে গেলে একটু রংচং করতে হয়। সো সেগুলো ইউজ করা হয় হলো সিএসএস ল্যাঙ্গুয়েজ, ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে। তাহলে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় যে সার্ভারের কাছে ডেটা পাঠাতে হয় এমনটি নয়, বরং অনেক কাজ ক্লায়েন্ট অংশেই করে ফেলা সম্ভব। সেজন্য ওয়েবসাইটের ক্লায়েন্ট অংশে প্রোগ্রামিং করা যায়। এই কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করি? অ্যাকচুয়ালি অনেক সময় আমরা দেখি যে ইন্টারঅ্যাকশন করে, হ্যাঁ, ইন্টারঅ্যাকশন করি যে একটু একটা ক্লিক করি, সো ক্লিকের এগেনস্টে একটা ইফেক্ট আসে এবং ইফেক্টের এগেনস্টে একটা একটা কাজ হয়, তাই না? তাহলে এগুলো ক্লায়েন্ট ইন্ডেই করে ফেলা সম্ভব। জাস্ট ফর এক্সাম্পল, আমরা যখন ইমেল অ্যাড্রেস লিখি, তাই না? ইমেল অ্যাড্রেসটা যদি একটু এই যে এই @, যদি আমরা না দিই অথবা .com যদি আমরা না দিই, তাহলে কিন্তু সেটা একটা ইমেল অ্যাড্রেস হয় না, তাই না? একটা যখন ফর্ম আমরা ফিল আপ করতে যাই তখন ইমেল অ্যাড্রেস দিতে হয়। তাহলে সাইন না দিলে এবং .com সাইন না দিলে কিন্তু আমাদেরকে বলে যে এন্টার ইউর ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এটা চেক কে করে? ইউজার অ্যাক্টিভিটি কে মেনটেন করে? ইউজার অ্যাক্টিভিটি কে চেক করে? এটা কি এই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় এবং রেসপন্স আকারে সে না করে? না, ব্রাউজার ইন্ডেই ব্রাউজার ইন্ডে কি হয়, সে চেক করতে পারে, হ্যাঁ, ব্রাউজার ইন্ডে সে চেক করতে পারে যে নট ভ্যালিড, তাই না? এখানে লাল দাগ দিয়ে দেখা আছে যে ইউর প্লিজ এন্টার ইউর ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ভ্যালিড কিভাবে বুঝে? @, ডট এর পরে হলো লিস্ট হলো 3টা অথবা 2টা ক্যারেক্টার, এগুলো কিন্তু চেক করতে পারে, এবং @, এর আগে মিনিমাম 3টা অথবা 2টা ক্যারেক্টার, এগুলো কিন্তু চেক করে কি ব্রাউজার এন্ডে কিন্তু এই কাজগুলো সম্পন্ন হয়। তাহলে এই ব্রাউজার এন্ডে যে কাজ সম্পন্ন হয় তার জন্য যে একটা প্রোগ্রামিং ভাষা ইউজ হয়, সার্ভারের কাছে যেতে হয় না, কারণ সার্ভারের কাছে যে রিকোয়েস্ট নিয়ে রেসপন্স আসতে তো অনেক টাইম লাগবে, সে পর্যন্ত তো ইউজার অপেক্ষা করবে না, অথবা একটা টাইম টাইম কি ব্যাপার, কনজিউমিং এর ব্যাপার। সো সো সেই জন্য একটা প্রোগ্রামিং ভাষা ইউজ করা, সেই প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তার মানে ইউজার এন্ডে বিভিন্ন ধরনের ইন্টারাকশন, বিভিন্ন ধরনের আহ, যে ইফেক্ট আমরা দিতে চাই, সেই ইফেক্টের জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আশা করি বুঝতে পেরেছি। সো আমরা আমরা ইতিমধ্যেই কয়েকটি ল্যাঙ্গুয়েজের নাম জানলাম এবং কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কি ধরনের কাজ হয় সেই বিষয়ে আমরা জানলাম। এখন আমরা শিখবো হচ্ছে, আমি যদি আবার একটু রিক্যাপ করি তাহলে আমরা আসি মানে ওয়েবসাইটের ক্লায়েন্ট অংশেই প্রোগ্রামিং করার জন্য একটা অনেক সময় সার্ভারের কাছে যেতে হয় না, ওই ধরনের ব্রাউজার এন্ডে কাজটা করে ফেলা যায়। ওই ধরনের কাজ করার জন্য প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আশা করি বুঝতে পেরেছি। তারপর আমি আবার একটু রিক্যাপ করি। ওয়েব সাইটের ওয়েবসাইটে কিছু স্টাইল, কিছু আকর্ষণীয় করার জন্য, হ্যাঁ, তারপর রেসপন্সিভ করার জন্য, রেসপন্সিভ একটু কি বলে আমার
আমার হচ্ছে মোবাইলের সাইজ যেরকম, ল্যাপটপের আকার যেরকম, সেই আকারে সে ম্যাচ করে ডিসপ্লে হবে। তাহলে এই ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের রং চং বলে ডিজাইন করার জন্য আমরা সিএসএস ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এবং বিভিন্ন ধরনের লেখাগুলোকে আমরা ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করব হচ্ছে এই এইচটিএমএল এন্ড সিএসএস। এগুলো ক্লায়েন্ট ইন্ডে, হ্যাঁ, ব্রাউজার এন্ডের যে কাজগুলো হবে। আর হচ্ছে সার্ভার এন্ডের কাজগুলো সম্পাদন করার জন্য, সার্ভার এন্ডে কি ধরনের কাজ সম্পাদন হয় আমি একটু বলি। সার্ভার এন্ডে কাজ সম্পাদন হয় যেমন, আমার হলো, আমি চাচ্ছি যে আমি একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো থাকবে। তাহলে সেখানে সাইন ইন সাইন আপ করতে হবে, আমার নাম, ইমেল অ্যাড্রেস, এভরিথিং কি করতে হবে, ডেটাবেজে সেভ রাখতে হবে। সো সেই ডেটাবেজে সেভ রাখা এবং সাইন ইন সাইন আপের যে মেকানিজম, হ্যাঁ, ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা, এগুলো চেক করা, এভরিথিং এভরিথিং কিন্তু ক্লায়েন্টের কাছে অ্যাভেলেবেল, মানে এই সার্ভারের মধ্যে কিন্তু, ডেটাবেজের মধ্যে কিন্তু সংরক্ষিত থাকে। আর এই ডেটাবেজে সংরক্ষণ করার জন্য তো একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। সেই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আহ, আমার পিএসপি, পাইথন, জাভা, রুবি, তারপরে ডার্ট, পার্ল, তারপরে অ্যান্ড্রয়েডের জন্য আমরা বলতে পারি কটলিন, এই ধরনের, হ্যাঁ। তো এই ধরনের আরো অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আহ, যে ল্যাঙ্গুয়েজ গুলো প্রতি এক একটা কাজের জন্য এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ, গুল্যাং, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। সো এখানে প্রাইমারি কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া হয়েছে, প্রোগ্রামিং ভাষা। এগুলো ক্লায়েন্ট ইন্ডের সাথে সম্পর্ক করার জন্য গেছে। আমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি। এবং এ পর্যন্ত যদি তোমাদের কোনো আহ, কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমার ফ্রেন্ডদের সাথে জানিয়ে দাও। ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। এবং আইসিটি ইন্টারমিডিয়েটের আইসিটি প্র্যাকটিস এবং প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা হাতে কলমে এবং বিভিন্ন ধরনের সহজ সহজ এক্সাম্পল দিয়ে আমরা শিখব। এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার পরবর্তী লেকচারটি হবে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো নিয়ে। হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামোটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি করছি। আল্লাহ হাফেজ।